হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কিভাবে বীরগঞ্জ থেকে নেপালে এলাম। আমাদের বাস 4:45টার সময় কাঠমান্ডুতে এসে পৌঁছেছে। আর এখানে একটি গোশালা নামে ধর্মশালা আছে মারোয়ারিতে, তো আমরা এখানেই এসেছি রুম নেওয়ার জন্য। এখানে কিন্তু অনেক সস্তায় রুম পেয়ে যাবেন। আমরা 3 জনের জন্য 800 টাকার যে রুমটা হয় সেই রুমটা নিয়েছি। আর রুমের জন্য একদিনের অ্যাডভান্স করতে হয়। আমি লকারের চাবির জন্য দাঁড়িয়ে আছি। আমরা এখন বেরিয়ে গেছি, পশুপতিনাথ মন্দিরে যাচ্ছি এখন। যাচ্ছে, তো আমরা মন্দিরে যাব। ওখানে মন্দির গোশালা থেকে জাস্ট 10 মিনিট লাগবে হেঁটে পশুপতিনাথ মন্দিরে যেতে। তো আমরা সেখানেই যাচ্ছি, এখান দিয়ে রাস্তা দিয়ে হেঁটে। তো আজকে কেউ পুজো দেবে না, কারণ যেহেতু আজকে আমরা আসলাম আর আজকে রবিবার, আর আমরা যেহেতু আজকের দিনটা স্টে করছি, তো সে কারণের জন্য কালকে সোমবার দিন, আর সোমবারে জানেন যে শিবের পুজো হয়, তো সেই কারণের জন্য আমরা কালকেই পুজো দেব। আমরা এমনি জাস্ট মন্দিরটা পরিক্রমা করতেই যাচ্ছি। মন্দিরের আশেপাশে ঘুরে দেখব, কিন্তু মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই, সে কারণের জন্য আমরা বাইরের দিকটাই ঘুরে দেখব। আর এখানে অনেক অনেক হনুমান রয়েছে। আর দেখুন কি সুন্দর নারকেল খাচ্ছে। এখানে প্রত্যেকটা পুজোর ডালার মধ্যে কিন্তু আপনারা নারকেল পাবেন। আর এরকম হনুমান চারিদিকে ভর্তি। তো যখনই ভিডিও করবেন যে কোনো পবিত্র স্থানে বা মন্দিরে, দেখবেন হনুমান রয়েছে, তো সেক্ষেত্রে খুব সাবধানে ভিডিও করার চেষ্টা করবেন, কারণ ওদের কিন্তু মেন অ্যাট্রাকশন ফোনই থাকে। চট করে ফোনটা কিন্তু আপনার হাত থেকে নিয়ে নিতে পারে। তো যখনই ভিডিও করবেন খুব সাবধানে। পশুপতিনাথ মন্দিরে আমার আর সুদীপ্তর এই নিয়ে সেকেন্ড টাইম আসা। এর আগেও আমরা এসেছি, তো মোটামুটি আমাদের সবই চেনা, যে কোথায় কি রাখতে হয়, কিভাবে পুজো দিতে হয়, পুজো সামগ্রী নিতে হয়। তো এখানে এই সামনেই একটা শু লকার রয়েছে, ফ্রি সার্ভিস তারা দিয়ে থাকেন। তো মন্দিরেরই এটা, ট্রাস্টের এটা। তো মন্দিরে প্রবেশ করার আগে আপনারা জুতো যেখান থেকে ফুলের ডালা নেবেন সেখানেও রেখে যেতে পারেন, অথবা এখানে ফ্রি সার্ভিসে এখানে লকার দিয়ে দেয়। তো আপনারা এখানে এসেও কিন্তু আপনাদের জুতোগুলো খুলে এই লকারের এখানে রেখে দিতে পারেন। আমার মতে এখানে রেখে দেওয়াটাই বেটার, কারণ অনেক সময় হয় যে ফুলের দোকান বন্ধ হয়ে যায় বা তারা এদিক ওদিক চলে যায়, তো এখানে রেখে দেওয়াটাই বেটার। মন্দিরে প্রবেশ করার দুটো গেট রয়েছে, একটা সুলকারের পাশ থেকে একটা গেট রয়েছে, আর একটা পিছন দিক দিয়ে গেট রয়েছে। তো আপনারা যেখান থেকে খুশি এন্ট্রি করতে পারেন। আমরা এখান থেকে করছি কারণ আমরা শু রেখেছি, তো ওই পাশ থেকে এই গেটটা কাছে, তো এখান থেকে আমরা প্রবেশ করব। আজকে যেহেতু আমরা মন্দিরে পুজো দেব না, তাই মন্দিরের ভিতরটা আমরা পরিদর্শন করব। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন পশুপতিনাথ মন্দিরের ভিতরটি কেমন। এখানে প্রতিটি মূর্তির পিছনে কিন্তু বিভিন্ন কাহিনী লুকিয়ে আছে। যদিও সেই কাহিনী আমার অজানা, তাই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না।
মানে একটি মজার ব্যাপার, এই যে আপনারা সামনে সাধু বাবা দেখতে পাচ্ছেন, এনারা যে সেজেগুজে বসে আছে, তাদের কিন্তু এমনি ছবি তোলা যাবে না। তাদের সঙ্গে যদি আপনি ছবি তুলতে যান তাহলে কিন্তু তাদের দক্ষিণা দিতে হয়। তো আপনি দেখতেই পাচ্ছেন আমাদের সবার হাতে যেহেতু ক্যামেরা, উনি চলে যেতে বলছে, কারণ ফ্রিতে ওনারা ছবি তুলতে দেবেন না। তো এটা আমাদের লাস্ট ইয়ার যখন আমরা এসেছিলাম তখন সেই জিনিসটা হয়েছে। তো আমি যেহেতু ভিডিও করছি, আমি রানিংয়ে করছি, নাহলে কিন্তু তারা উল্টোপাল্টাও বলে দেয়। এই জিনিসটা কিন্তু ঘটে থাকে। আপনারা সবাই জানেন যে 2015-তে যে ভয়াবহ ভূমিকম্প নেপালে হয়েছিল, তার এফেক্ট আমাদের ইন্ডিয়াতেও পড়েছিল। ইন্ডিয়া কেন, বহু জায়গা, বহু দেশেই পড়েছিল সেই এফেক্টটা। আর সব থেকে ধ্বংসাবশেষ পাওয়া গেছিলো কিন্তু এই নেপালে। তো এই যে কাঠমান্ডু, আপনারা এখনকার কাঠমান্ডু দেখছেন, অনেকটাই পরিবর্তন হয়েছে। কাঠমান্ডুতে অনেক নতুন নতুন ইমারত তৈরি করা হয়েছে, মডিফিকেশন করা হয়েছে। কিন্তু এই যে পশুপতিনাথ মন্দির, এই মন্দিরে কিন্তু একটা পাথরও ভাঙেনি। হয়তো সবই মহাদেবের কৃপায় যে আশেপাশে অনেক ক্ষতিগ্রস্ত হলেও এই মন্দিরে কোনো ক্ষতি হয়নি। এটা সত্যি এক আশ্চর্য ঘটনা। আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না যে এত বড় ভূমিকম্পে, যেখানে অনেক ধ্বংসাবশেষ পাওয়া গেছে, ধূলিসাৎ হয়ে গেছে, সেখানে পশুপতিনাথ মন্দিরের ভিতরে একটা পাথরও নড়েনি। কিন্তু আশেপাশে অনেক বাড়িঘর, অনেক অট্টালিকা ছিল যেগুলো কিন্তু ভেঙে পুরো ধ্বংস হয়ে গেছে। তো এটা শুনে আমার সত্যি গা কাটা দেয় যে এই সেই মন্দির যেখানে আমি এখনও দাঁড়িয়ে আছি। আপনারা অবশ্যই, যদি ভগবান কৃপা করে থাকে, অবশ্যই এখানে একবার আসবেন বাবার দর্শন করার জন্য। এইটুকুনি অনুরোধ রইল, আপনাদের খুব ভালো লাগবে। ক্যামেরা কিন্তু ইউজ করতে দেবে না, বাইরের থেকে যা ছবি তোলার, ঠিক আছে? বাইরের থেকে যা ছবি তোলার, ভিতরে কিন্তু হ্যাঁ, কিন্তু বাইরের থেকে। এটাও কি রে, এমন ভাবে বসানোটা না, ওখানে ঠাকুরটা তুই তুলতে পারবি। মানে এখানের এই মন্দিরটা বাদ দিয়ে সব আশেপাশে যা ছিল ভেঙে গেছে, সব কনস্ট্রাকশন করা। শুধু এই মন্দিরের কিছু হয়নি, এই মন্দিরে কিচ্ছু হয়নি, সব বাকি সব ভেঙে গেছিল। এখানে যজ্ঞকুণ্ড আছে, বিশাল বড় যজ্ঞকুণ্ড। এখানে বিশাল বড় যজ্ঞকুণ্ড। এই সামনেই কিন্তু যেখানে লোকজনের সমাবেশ, সেখানে কিন্তু এন্ট্রি গেট, মেন মন্দিরে প্রবেশ করার। আমরা আজকে তো পুজো দেব না, কিন্তু ভিতরে কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই, তো ভিডিও করা সেখানে সম্ভব নয়। তাই ভিতরের কোনো ভিডিওগ্রাফি আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো না। ঘোরা হয়ে গেছে, এবার আমরা পেট পুজো করব। তো সামনে মন্দিরের সামনেই কচুরির দোকান ছিল, তো আমরা সেখান থেকে 4টে কচুরি আর তরকারি নিয়েছি। দাম শুনলে মাথা খারাপ হয়ে যাবে, 100 টাকা নিয়েছে এই 4টে কচুরি। আপনারা জানেনই যে নেপালে খাওয়ার দাম ভীষণ। আর এরপরে আমরা বেরিয়ে গেছি চন্দ্রগিরি পর্বতের উদ্দেশ্যে, তো সেখানেই আমরা যাচ্ছি। লাস্ট ইয়ার যেই ড্রাইভার দাদা আমাদের সাথে ছিল, সেই দাদা অ্যাকচুয়ালি পোখরাতে চলে যাওয়াতে আমাদের খুব অসুবিধে হয়ে গেছে, কারণ সেই দাদা ভীষণ ভালো। আর আপনি মন খুলে ওই দাদার সাথে ঘুরতে পারবেন। কিন্তু দুঃখের বিষয়, যেহেতু আগে আমরা কল করিনি, তো সেই কারণের জন্য দাদা পোখরায় আরেকটা ট্রিপ নিয়ে চলে গিয়েছিল। তো অন্য ড্রাইভারের সাথে আমরা চন্দ্রগিরি যাচ্ছি। বা চন্দ্রগিরি পর্বতে ঘুরতে অনেকটাই টাইম লাগে, কারণ সেখানে রোপওয়ে রয়েছে, রোপওয়ে থেকে আর মন্দিরে যেতে হবে। সেই মন্দিরে ঘুরে দেখতে মানে অনেকটাই টাইমের ব্যাপার। প্রায় ওখানে চন্দ্রগিরিতে ঘুরতে গেলে 3 ঘন্টা, বা মানে কম করে আপনার 3 ঘন্টা লাগবেই। তো তারপরে যদি সম্ভব হয় যে আশেপাশে আরও ঘুরে দেখব, তাহলে অবশ্যই যাব।
বাকিটা তো ড্রাইভার দাদার ওপর ডিপেন্ড করছে সে নিয়ে যাবে কি না, কারণ এখানে টাইমের ব্যাপার আছে, যে রাতে কোনো সন্ধে হয়ে গেলে সন্ধ্যের পরে কোনো স্থানে নিয়ে যাওয়া হয় না। তো দেখা যাক বাকিটা, যেহেতু আজকে অনেকটাই টাইম হয়ে গেছে আমাদের, তো অনেকটাই সময় লেগে গেছে আমাদের, অলরেডি এখানে 1:30 বাজে। তো দেখা যাক বাকিটা আমরা কত কী ঘুরতে পারি। এই যে সামনে আপনারা যে পর্বতের রেঞ্জটা দেখছেন, এটা কিন্তু এভারেস্টের রেঞ্জ, যেটা পোখরা থেকে একদম কাছে, আর চন্দ্রগিরি থেকে যথেষ্ট স্পষ্ট বোঝা যায়। ফিশটেল রয়েছে এখানে, অন্নপূর্ণা রয়েছে। এখন আমরা চন্দ্রগিরি পর্বত থেকে যে রোপওয়েটা ওপর দিকে উঠে যাচ্ছে, প্রায় 3টে পাহাড় টপকে ওপরে উঠতে হয়, অনেকটাই উঁচুতে, যেখান থেকে আপনি পুরো কাঠমান্ডু শহরটা দেখতে পাবেন, একদম ছোট ছোটোভাবে দেখা যায়। আর ওখান থেকে কিন্তু এভারেস্টের রেঞ্জ ভীষণ সুন্দর দেখা যায়। যদিও আমরা অনেক লেটে এসেছি, মেঘ ওপরে চলে এসেছে, সেই কারণের জন্য স্পষ্ট ভিউ হবে না, কিন্তু তবুও দেখা যাবে। যেটুকুনি দেখা যাবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রায় রোপওয়ের সামনে চলে এসেছি, রোপওয়ের ওপরে উঠব। আমাদের এখানে রোপওয়ের জন্য যেই ভাড়া লেগেছে, পার হেড 800 টাকা নেপালি রুপিসে আপনার ভাড়া লেগেছে। একসাথেই আমরা যাব, ভীষণ সুন্দর সিস্টেম। আর আপনাদের উপরে গিয়ে খুব ভালো লাগবে, সেখানে মহাদেবের আরেকটি পুজোর মন্দির রয়েছে, আর ওখানে খাওয়ার স্টল রয়েছে, আরও বিভিন্ন অ্যাক্টিভিটির জায়গা রয়েছে। তো দেখতে থাকুন রোপওয়ের ভিউ। हामी चाहिँ चन्द्रगिरी सहरमा जाँदैछौँ केबल कारबाट है, देख्न सक्नुहुन्छ। লাইভ চলছে নাকি এমনি ভিডিও? লাইভ কেন? ওই দেখ শহরটা দেখ, देख्न सक्नुहुन्छ। तर अहिले हामी चन्द्रगिरी এই সে জীবন जाँदैछौँ। কথা এই যে এটা খাবে তো ইউটিউব ভিডিও করছে, এই আমাদের তো ইউটিউব আছে। ए सेल्फी नाउ न ए सेल्फी नाउ न तो फोनटा दे उस पनि लाउन मिल्छ कि झ्याल पर्ने। ওই দিক তো তাকানো যাবে না ভাই, ওর দিকে আমি তো এদিক ওদিক তাকাই রয়েছি। देख्न सक्नुहुन्छ गाइजहरू, काठमाडौँ এখান দিয়ে হাওয়া বেরো, এই যে টাকা দেওয়া একদম পুরো দাও টাকা দিয়েছি পুষিয়ে নেবো। এরকম 3খানা বেরোবে ভাই। আমি তো ছবি তুলেছি বুঝলি ভাই। তো আমার ফোন দিয়ে তুলো না, ভালো ওটা না। না এই যে, নিচে দেখ, আস্তে এই বসে যাও, এই বসে 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 এই নড়ছে যা যা নড়ছে। আরে ভাই স্বর্গ স্বর্গ। बिच्चाइ गएर लाइन गइदियो भने त्यत्तिकै गर्नुपर्छ। जेनेरेटर আমাকে नचल्ने উপর দিকে দেখালি কেন? बिच्चामा लाइन আমি गइदियो পিছন भने দিকে ফিরলাম কেন? ও সেই জায়গাটা কি একটা ফটো তুলে না আমার যে দেখাই না, তোর বড় তুই তো ভাই না, আমার যে দেখাই না। यिनीहरूले गर्दा दामी गर्न पाए। এই জায়গাটা কি হাওয়া, এই জায়গাটা আমাদের হাওয়া বেরোচ্ছে। দিন বাজে হয়ে যাচ্ছে, আমার ফোন আমাকে দাও, বিক্রি করতে হবে। আমার ফোন আমাদের আমি কাউকে চিনি না। এই দেখ উপরে পাহাড়টা দেখো, উপরে পাহাড়টা দেখি, পাহাড়টা দেখি সুন্দর, মেঘটা আজ ঢেকে যাচ্ছে। একটা দিয়ে ঢেকে যাচ্ছে, ওটাই সমস্যা। माथिबाट डाँडा गएर खिच्न মানে কি সুন্দর ভাবে জিনিসটাকে টানছে উপরের দিকে। মোটরে যাচ্ছে। কেমন লাগছে তোমাদের? আমার খুব ভয় লাগছে, আর কিছু ভালো লাগছে না। শোন না, এদিকে আসবি একটু। नानी না 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 না, কেন ওটা কোন শহর? কাঠমান্ডু পুরো, কোনটা কাঠমান্ডু? পুরো নিচেরটা পুরো কাঠমান্ডু। ल बल्ल डाँडा डाँडा देखिन लाग्यो ও সূর্যের রশ্মিটা কি পড়ছে ভাই। जिपहरू स्कर्पियो गाडी আমরা কিন্তু পৌঁছে গিয়েছি চন্দ্রগিরি পর্বতে। এটাই কিন্তু মেন চন্দ্রগিরি পর্বত, আর এখান থেকে মেন চন্দ্রগিরি পর্বতের ভিউ দেখা যায়। তো এটাই রোপওয়ের কাউন্টার।
এখান থেকেও আরেকটা ভিউ দেখা যায়। কাঠমান্ডু শহরটা এখান থেকে দেখুন, কত ছোট ছোট বাড়িঘর, কিছুই বোঝা যাচ্ছে না। যেমন আমরা ম্যাপে দেখি সেরকম লাগছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা কতটা উঁচুতে উঠে এসেছি। মেঘের ছায়াগুলো পাহাড়ে পড়ছে, মানে এক অদ্ভুত দৃশ্য। পিছন দিক দিয়ে পাহাড়টা কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কারণ মেঘ যেহেতু উপরে উঠে এসেছে। মানে এত সুন্দর ভিউ আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না কতটা সুন্দর লাগে দেখতে এটা নিজের চোখে। এখন আমি হেঁটে হেঁটে আরও উপরে উঠছি। সেখানে মহাদেবের আরেকটি মন্দির রয়েছে এবং ওখানে ফুড স্টল রয়েছে, আরও অনেক কিছু দেখার জিনিস রয়েছে। আর সামনেই দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি, যেমন জিপ লাইন রয়েছে, আরও অন্যান্য অ্যাক্টিভিটি এখানে করা হয়। আমি সামনে গিয়ে দেখাচ্ছি যে অনেক ছোট বড় সবাই জিপ লাইন করছে। কীরকম লাগছে জিপ লাইনটা দেখতে। এই দেখুন এখানে জিপ লাইন হচ্ছে। আমি একটু জুম করে দেখাই। এখানে সাইকেল নিয়ে জিপ লাইন হচ্ছে, বেশ ইন্টারেস্টিং এবং অ্যাডভেঞ্চারাল ব্যাপার। যারা যারা করছে সত্যি খুব সাহসের দরকার। আমার তো ভয়েই মরে যাই, আমি ভয়ের চোটে আমি যাইনি। যদিও সৃজা বলছিল জিপলাইন করবে, কিন্তু ও তাও মাঝখান দিয়ে বলে যে না থাক, আমি করবো না, আমার ভয় লাগছে। এখানে আপনার শু রাখার জায়গা রয়েছে এবং পিছনে যে বিশাল বড় মন্দিরটা সেটাই হচ্ছে মহাদেবের মন্দির। সুদীপ্তার স্বর্ণ মিলে আবার এটিএমে ঢুকেছে, দেখছে যে টাকা তোলা যায় কি না, কারণ আমাদের কাছে ক্যাশ মোটামুটি শেষ হয়ে গেছে। তো সেটার ব্যবস্থাই করা হচ্ছে যদি টাকা ওঠে। এখানে যদিও পার্সেন্টেজ কাটা হয়, 10% আপনার টাকা কাটবে। আর দেখি, জানি না ওরা কি করছে, তুলতে পারলে তুলবে। এখানে একটি মহাদেবের মন্দির ছোট্ট গাছের তলায় সুন্দর করে রাখা রয়েছে। গতবারে আমি অনেক ভিডিও তুলেছিলাম, অনেক স্মৃতি প্রত্যেকটি মন্দিরের কোনায় কোনায় রয়েছে আমার। এখান থেকেও খুব সুন্দর ভিউ দেখা যায়, কি অসাধারণ লাগছে দেখতে। আমার যেহেতু পায়ে শু পরা রয়েছে তাই আমি উপরে উঠলাম না, আর এখান থেকে যতটা দূর সম্ভব তাই দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমি যদিও এবারে মন্দিরের ভিডিওটা স্কিপ করে গিয়েছি, তো সেই কারণের জন্য আমি স্টিল ফটো কিছু নিয়েছিলাম, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। যে চন্দ্রগিরি পর্বতে কী কী ফটো নিয়েছি সেগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। আমাদের আসতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল, আর চন্দ্রগিরি পর্বত থেকে বেরোতে বেরোতে যেহেতু লেট হয়ে গিয়েছিলো আর অন্য কোথাও ঘুরতেও যেতে পারিনি। আমরা সন্ধেবেলা যে সন্ধে আরতি হয় পশুপতিনাথ মন্দিরে, সেখানেই গিয়েছিলাম। এই আরতি দেখলে আপনাদের মন কীরকম শান্তি পাবে। আপনারা যদি এই আরতি চোখের সামনে দেখেন এবং এই যে আরতির যে সঙ্গীত হচ্ছে যে শোনেন, তাহলেই বুঝতে পারবেন। এই সামনেই একদিকে আরতি হচ্ছে, অন্যদিকে মৃতদেহের দাহ হচ্ছে।
মানে আপনারা যদি চোখের সামনে এই জিনিসটা দেখেন, হয়তো এটা বেনারসে হয়ে থাকে, আমি ঠিক বলতে পারবো না, আমার বেনারসে যাওয়া হয়নি যেহেতু। কিন্তু এই যে পাশাপাশি এই যে আয়োজন, এখানে পশুপতিনাথ মন্দিরে কখনো চিতা বন্ধ হয় না, চিতা জ্বলতেই থাকে। তো এই চারিদিক থেকে এই নদীর ধার দিয়ে আপনার মৃতদাহ করা হয়। তো একদিকে আরতি হচ্ছে সন্ধেবেলায়, একদিকে দাহ হচ্ছে। যারা হয়তো চোখের সামনে এরকম দৃশ্য দেখে থাকবেন, তারাই এই দৃশ্যের মর্ম তাৎপর্য বুঝতে পারবেন। আমি এই প্রথমবার দেখছি এই সন্ধ্যারতি এবং মৃতদেহের দাহ একসাথে হচ্ছে। এই দৃশ্যের সাক্ষী হয়ে আমার মধ্যে যে ভাবনার সৃষ্টি হয়েছিল তখন, সেটা হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সন্ধ্যা আরতির সাথে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেপালের একটি নতুন পর্বের সাথে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।